আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলাম সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন। আগামী 28 তারিখ সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের দুটা দলের কাউন্সিল এবং সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে একটা ভুল বোঝাবুঝি এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা নিয়ে জাতীয় প্রায় অনেকগুলো গণমাধ্যমে নিউজ এসেছে। যদিও নিউজগুলোতে এসেছে যে এটা একটা মুখোমুখি অবস্থান, আসলে সেরকম কিছু না। তবে এটা সত্য যে আমাদের উভয় দলের কর্মীদের মধ্যে বা দেশবাসীর মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে একই স্থানে দুটো দলের সম্মেলন কিভাবে অনুষ্ঠিত হবে, যেহেতু এটা একটা বড় ধরনের আয়োজন। তো গত কয়েকদিন ধরে আমরা প্রশাসনিক লেভেলে এটা নিয়ে কথা বলেছি, যোগাযোগ করেছি, এবং বাংলাদেশ বিশেষ করে খেলাফত মজলিস ওনাদের সম্মেলনটা ছিল একই ভেন্যুতে একই সময়ে। আমরা এবি পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাউন্সিলের জন্য আমরাও একই ভেন্যুতে 27 এবং 28 তারিখে আমাদের বুকিং ছিল। তো যেই সমস্যাটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরব, এবং এখানে আমাদের দুই দলেরই নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। বিশেষ করে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উনি এখানে উপস্থিত আছেন। খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন। এখানে এবি পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আছেন, আমাদের যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক সহ আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন। আর যিনি আজকে আমাদের দুই দলের মধ্যে আলোচনায় সমঝোতার জন্য আলোচনা করেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টা জনাব অধ্যাপক আশরাফ আলী আকন উনি আছেন। আমরা সকাল 11টা থেকে আমরা এখানে দুই দলের মধ্যেই আমাদের একটা আলোচনা হয়েছে, এবং আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সমঝোতা সূচক একটা ত্যাগ এবং সম্প্রীতির বন্ধনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, সেটা আমরা আপনাদেরকে জানাবো। তো সেই সিদ্ধান্তের আগে আমি কিছু পূর্বপর বিষয় আপনাদের জ্ঞাতার্থে যাদের সামনে তুলে ধরছি। আসলে কি ঘটনাটা ঘটেছে সেখানে? ঘটনাটা ঘটেছে এরকম যে গত 24 অক্টোবর খেলাফত মজলিস প্রথম তাদের তৃণমূল সম্মেলন, তাই না, তৃণমূল সম্মেলনের জন্য তারা সোহরাওয়ার্দী উদ্যানে আবেদন করে, এবং সেই আবেদনের প্রেক্ষিতে ওনারা আমরা যেটা জানতে পেরেছি যে গৃহায়ন কর্তৃপক্ষ ওনাদেরকে এই আবেদন বিবেচনা করা যায় বলে একটা চিঠি অ্যাকসেপ্ট করেছেন, রিসিভ করেছেন গণপূর্ত বিভাগ। আমরা 18 নভেম্বর, 27 এবং 28 ডিসেম্বর আমাদের কাউন্সিল এবং সম্মেলনের জন্য আমরা আবেদন করি, এবং আমাদের আবেদনের প্রেক্ষিতেও গণপূর্ত বিভাগ জানায় যে এই মাঠ খালি থাকা শর্তে তারা আমাদেরকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তাদের বিবেচনাধীন। এরপরে তারা গত 2রা ডিসেম্বর চূড়ান্তভাবে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানায় যে আমাদের জন্য 27 এবং 28 ডিসেম্বর এবি পার্টির জন্য এই মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে খেলাফত মজলিসও একই দিনে সোহরাওয়ার্দী উদ্যানে তাদের সম্মেলনের আয়োজন করেছেন, এবং তাদের পোস্টার আমরা দেখি। এমনকি আমরা সোহরাওয়ার্দী মাঠের মুখে একটা গেট দেখি, যেখানে 28 ডিসেম্বর সম্মেলনের জন্য একটা গেট লাগানো হয়েছে। তো এই বিষয়টা জানার পরে আমরা গৃহায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি, গণপূর্ত বিভাগের সাথে যোগাযোগ করি যে আপনারা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন, আবার খেলাফত মজলিসকেও একই দিনে কিভাবে বরাদ্দ দিলেন? কারণ আমাদের তো বড় অনুষ্ঠান, খেলাফত মজলিসেরও অনেক বড় অনুষ্ঠান। তো ওনারা আমাদেরকে জানান যে খেলাফত মজলিসকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই, এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে। তো বিষয়টা একটু মানে বিব্রতকর এবং বিভ্রান্তিকর হওয়ার কারণে আমরা খেলাফত মজলিসের সাথে যোগাযোগ করি। খেলাফত মজলিস আমাদেরকে দেখায় যে ওনাদেরকে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা সেখানে টাকাও জমা দিয়েছে। আমরা দেখলাম যে আমাদেরকে টাকাও জমা দেওয়া হয়েছে, টাকা বরাদ্দ পত্র দেওয়া হয়েছে, আবার ওনাদেরকেও টাকা জমা নেওয়া হয়েছে। বাস্তবে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে খেলাফত মজলিসকে তারা যে চিঠি দিয়েছে সেখানে চূড়ান্ত বরাদ্দের অনুমতিটা দেয় নাই, কিন্তু তাদের কাছ থেকে টাকা বরাদ্দ নিয়েছে, টাকা জমা নিয়েছে।
আর আমাদের কাছ থেকে টাকাও জমা নিয়েছে, চূড়ান্ত বরাদ্দপত্র দিয়েছে। এরকম একটা পরিস্থিতিতে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন গত 2 দিন ধরে এই নিউজটা এসেছে যে একই মাঠে দুটো সম্মেলন, এবং এটা নিয়ে খুবই একটা স্পর্শকাতর আলোচনা সব জায়গায় হচ্ছে। একটা বন্ধু প্রতিম দুটো সংগঠনের মধ্যে এটা নিয়ে যথেষ্ট ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে। আমরাও পোস্টার ছাপিয়ে ফেলেছি, পোস্টারের অনুমোদন হয়েছে, আমাদের ডিজাইন হয়েছে, আমাদের দেশ বিদেশ থেকে লোকেরা বাংলাদেশে আসার জন্য আমরা সব আয়োজন শেষ করেছি। আমাদের সমস্ত অতিথিরা দাওয়াত পেয়েছেন এবং আমরা আমাদের প্রস্তুতির প্রায় 80% আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি। একইভাবে খেলাফত মজলিসও তাদের প্রায় আরও একটু বেশি তারা আর একটু বেশি প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের কোনো দলের পক্ষেই এই একটা কর্মসূচি পরিবর্তন করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক, খুবই অসম্ভব একটা ব্যাপার। আরও একটা কঠিন ব্যাপার এখানে আছে, সেটা হচ্ছে আমাদের উভয় দলেরই অ্যাজ পার কনস্টিটিউশন এই কংগ্রেস সম্মেলনটা 2024 সালের মধ্যে করতে হবে। তো 28 তারিখ মানে এরপরে কিন্তু আর এই বছরও নাই, মাস তো শুধু শেষ না, বছরও শেষ। তবে এরকম একটা জটিলতার মধ্যে আমরা উভয় পক্ষ খুবই অসুবিধায় পড়ি। আমাদের আরেকটি দলের আমাদের রাজনৈতিক বন্ধু আমাদের শরীর আশরাফ আলী আকন সাহেব, উনিও আমাদের সাথে আলোচনা করেন যে কীভাবে এটা সমাধান করা যায়। অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আমাদেরকে বলেন যে আপনারা দুটা দল বসে এটার একটা সমাধান করেন। তো আমরা বারবার যোগাযোগ করেছিলাম খেলাফত মজলিসের সাথে, ওনারাও কখনো কখনো ব্যস্ততার জন্য ওনারা রেসপন্স করতে পারেন না, কিন্তু সর্বশেষ ওনারা আজকে ওনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের সহ ওনারা আমাদের এখানে এসেছেন। আমরা অনেক আলোচনা করেছি। ইতিমধ্যে ডিআইএন কর্তৃপক্ষ থেকে, গণপূর্ত বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আপনারা চূড়ান্ত বরাদ্দ পেয়েছেন, এবং ওনারা পুলিশ কমিশনারের কাছে একটা চিঠি দিয়ে জানিয়েছেন যে এটা এবি পার্টির নামে বরাদ্দ হয়েছে। তো এখন এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আমরা মনে করি যে দুটো রাজনৈতিক দলকে এইভাবে মুখোমুখি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ছেড়ে দেওয়ার পেছনে এই গণপূর্ত বিভাগের একটা বিরাট গাফিলতি আছে। একটা দল আবেদন করার পর আরেকটা দলকে আবেদন গ্রহণ করা এবং টাকা গ্রহণ করা দুটো দলের কাছ থেকে, এবং চূড়ান্তভাবে একটা দলকে অনুমোদন দেওয়া, এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের মধ্যে, এটা আমাদের দুটো দলেরই এখানে কোনো ব্যাড ইন্টেনশন বা আমাদের কোনো ত্রুটি আমরা দেখি না। ত্রুটিটা করেছেন মূলত গণপূর্ত কর্তৃপক্ষ, এবং সেখানে আবার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া মানে হচ্ছে এটা একটা আইন আদালতের দিকে যাওয়া। এবং আমরা যদি এখন দুই পক্ষই সেখানে আমাদের রাইটস নিয়ে আমরা ফাইট করি, তাহলে এটা আদালতেও করাতে পারে, এমনকি এখানে 144ও দিয়ে দেওয়ার পরিস্থিতি ওনারা হয়তো তৈরি করবেন। আমরা বলতে চাই না এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কিনা, কিন্তু আমরা দেশবাসীকে এটা জানাতে চাই যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যদি এতটুকু দায়িত্বপূর্ণ আচরণ না করেন রাজনৈতিক দলগুলোর সাথে, এটা খুবই দুঃখজনক। আমরা এ ব্যাপারে কোনো কঠোর কথা বলতে চাই না, আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছি। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা আমাদেরই সমর্থিত সরকার, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে অবহেলা এবং যে ইনএফিসিয়েন্সি আমরা দেখলাম, এটা অত্যন্ত দুঃখজনক। তো আমরা আজকে সকাল থেকে দীর্ঘ আলোচনা করেছি, এবং আমাদের পলিটিক্যালি সিনিয়র জনাব ডক্টর আহমদ আব্দুল কাদের, উনি অসুস্থ ছিলেন, আপনারা জানেন, উনি দেশের বাইরে গিয়েছিলেন, চায়না সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে উনি সম্প্রতি দেশে ফিরেছেন। আমাদের সাথে লম্বা আলোচনা হয়েছে। আলোচনা হওয়ার পর ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারাও বরাদ্দ পেয়েছেন, আপনাদের অধিকার অবশ্যই বেশি, তারপরেও আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যদি আপনাদের অনুষ্ঠানটা একটু পিছিয়ে নিতে পারেন, তাহলে আমরাও করতে পারি, আপনারাও করতে পারেন। আমাদের এত প্রস্তুতির পরও একটা অনুষ্ঠান পিছিয়ে নেওয়া, এটা আমাদের জন্য খুবই কষ্টকর, এবং আমাদের বিরাট একটা আর্থিক ক্ষতির চ্যালেঞ্জ আমাদের আছে। তারপরেও আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতি সহনশীল না হয়, একে অপরের প্রতি যদি শ্রদ্ধাশীল না হয়, একে অপরের সমস্যায় যদি ব্যথিত না হয়, সহমর্মী না হয়, মিনা ভাই চলে আসুন,
আমাদের আহ্বায়ক প্রফেসর ডক্টর আব্দুল ওয়াহাব মিনার এসেছেন। তো আমরা যদি একে অপরের প্রতি সহমর্মী না হই, তাহলে আমরা আজকে যে নতুন বাংলাদেশের কথা বলছি, আমরা যে বলছি যে আজকে আমরা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা আমরা যেটা বলছি, তাহলে মানুষ নিশ্চয়ই আমাদেরকে ভালো বলবে না। সেজন্য আমরা দীর্ঘ আলোচনা করেছি। আমাদের মধ্যে এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে ঠিক আছে, আমরা যদি স্যাক্রিফাইস করতে না শিখি, আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধা করতে না শিখি, তাহলে জনগণের কাছে আমরা কিভাবে স্যাক্রিফাইস এবং অ্যাকোমোডেশনের কথা বলবো। তো সেই অনুরোধকে সামনে রেখে আমরা একমত হয়েছি আজকের প্রেস কনফারেন্সে আমরা উভয় দল একসাথে থাকবো, একসাথেই আমরা জাতির কাছে বিষয়টা তুলে ধরবো। আমরা এখানে কারো শাস্তির দাবি করছি না, যদিও আমাদের ব্যানারে লেখা আছে যে আমরা এটার মানে সমাধানের দাবিতে আজকের অনুষ্ঠান। আমরা শুধু বলছি যে এই রাষ্ট্রটা অনেক রক্ত এবং কষ্টের বিনিময়ে তৈরি করা, আমাদের রাজনৈতিক জায়গাগুলো অনেক কষ্ট করে আমরা একটা রাজনৈতিক দল তৈরি করি। আমাদের রাজনৈতিক দলের জায়গায় যাতে আমাদের ছোটখাটো ভুল ত্রুটি নিয়ে আমাদের বিভেদ না হয়, কারণ আমরা আজকে পারতাম। উভয় দলে কিন্তু এখানে আপনি জানেন যে একটা ভিত্তি আছে, কারণ ওনারা আগে অ্যাপ্লাই করেছেন, ওনাদের কাছে টাকাটা জমা নেওয়া হয়েছে, এটা একদম স্ট্রং ওনাদের এভিডেন্স আছে। ঠিক আমাদের কাছে আমরা টাকাও জমা দিয়েছি, আমরা অ্যাপ্লাইও করেছি এবং আমরা চূড়ান্ত অনুমোদনও পেয়েছি। ইভেন পুলিশ ক্লিয়ারেন্সও আমাদের কাছে আছে। ইভেন গণপূর্ত মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে আপনাদের রাইটস এস্টাবলিশড, আপনারা প্রোগ্রাম করেন, আমাদের যত ধরনের সাপোর্ট দরকার আমরা দিব। কিন্তু আমরা এই চ্যালেঞ্জটাতে যেতে চাই নাই। আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা মনে করেছি দেশবাসীর কাছে এটা জানানো উচিত যে দেখেন, আমাদের উভয় পক্ষের কোনো ত্রুটি নাই, কারো না কারো ত্রুটির কারণে আজকে আমাদের মধ্যে এই দূরত্বটা, ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে। আমরা আলোচনা করে এটা সমাধানে পৌঁছেছি। তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, শর্ট নোটিসে আপনারা এখানে এসেছেন। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে যে তারাও এখানে ধরে জেদাজেদি করে একটা পরিস্থিতি তৈরি করতে পারতেন, কিন্তু সেটাও তারা করেন নাই। অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে বসে একটা সমাধানে পৌঁছতে পেরেছি। আমাদের দলের যুগ্ম আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত হেলালুদ্দিন উনি ছিলেন, আমাদের আহ্বায়ক অন্য কাজে একটু ব্যস্ত ছিলেন, এবং সর্বোপরি আলোচনার প্রেক্ষিতে আমরা তৃতীয় পক্ষ হিসেবে আমরা জনাব অধ্যাপক আশরাফ আলী আকন সাহেবকে আমরা বলেছি যে আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা এই সিদ্ধান্ত মানব। উনি শেষ পর্যন্ত আমাদেরকে অনুরোধ করেছেন যে বৃহত্তর স্বার্থে আপনাদের দলের যেহেতু প্রথম দফা কর্মসূচি জাতীয় ঐক্য সৃষ্টি করা, এই ঐক্য রক্ষার স্বার্থে আপনারা আপনাদের অনুষ্ঠানটা পিছিয়ে নেন। তো আমরা গণপূর্ত বিভাগে যোগাযোগ করেছি এবং এরই মধ্যে আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন। সেখানেও এক ধরনের নেগোসিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে আগামী 28 তারিখ খেলাফত মজলিসের নামে বরাদ্দপত্রটা আবার চূড়ান্তভাবে করার জন্য আমরা আপনাদের অনুরোধ করেছি, ওনারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন। এবং মাঠ খালি পাওয়ার সুযোগে আমরা দেখেছি যে আগামী 10 এবং 11 তারিখের মাঠটা আমরা খালি পেয়েছি জানুয়ারি 2025। তো আমাদের 2024 সালের এই সম্মেলন বা কাউন্সিলটাকে আমরা এই কষ্ট বুকে নিয়ে এই পরিস্থিতিতে আমরা চিন্তা করেছি আমরা আমাদের ভাইদের জন্য স্যাক্রিফাইস করে আমরা এটাকে পিছিয়ে নিচ্ছি। আমাদের জাতীয় কাউন্সিল আগামী বেসিক্যালি 11ই ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত, আগামী 11ই জানুয়ারি, দেখেন মুখ দিয়ে আসতেছে না কষ্টের কারণে, আগামী 11ই জানুয়ারি 2025 সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে। এই দুটি সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি। আমি সর্বপ্রথম এবি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের আবেদনে এবং অনুরোধে সাড়া দিয়ে তারা তাদের প্রোগ্রামকে পিছিয়ে নিয়ে গিয়েছেন এবং ইতিমধ্যেই যাবতীয় কার্য সম্পাদিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে প্রকৃতপক্ষে আপনারা বুঝতে পারছেন আমার কথা অনুযায়ী যে আমাদের কোনো পার্টির কোনো দোষ ছিল না, আমরা নিজেরা মুখোমুখি ছিলাম না। আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম 3 মাস আগে, তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আর খালি আছে কিনা, ওরা বলে কেউ অ্যাপ্লাই করে নাই, আপনারা অ্যাপ্লাই করেন। এবং এই অনুযায়ী আমাদেরকে তারা প্রপোজ দিয়েছে এবং শেষ পর্যন্ত টাকাও তারা জমা রেখেছিলেন। কিন্তু পরবর্তী সময় আবার তাদের মধ্যে নিচে লোকেরা বলে উপরে লোকেরা কারণ এটা হয়েছে। আমরা বারবার জিজ্ঞেস করছি যে আপনারা এই সিদ্ধান্ত কীভাবে চেঞ্জ করলেন, বলে আমরা করি নাই, এটা উপরে লোকেরা করেছে। উপরে লোক কারা তারা স্পষ্ট বলে নাই। আমরা আশা করব
যে গণপূর্ত অধিদপ্তরে যারা কাজ করে, বিশেষ করে মাঠ নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে দায়িত্বহীনতা এটা খুবই দুঃখজনক বিষয়। এবং আমাদের দুইটি বন্ধু প্রতিম দল, এবং তারা শুধু বন্ধু প্রতিম নয়, আমার ছোটো ভাই সদৃশ মঞ্জু ভাই, তার সঙ্গে আমার অনেক মত বিনিময় হয় এবং তাদের অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, আসছি। এই অবস্থায় তাদের এই যে ভূমিকাটা, এটা খুবই প্রশ্নবোধক। তারা কেন করলেন আমি বুঝতে পারছি না। আমার বিশ্বাস হচ্ছে না তারা করতে পারেন এটা। তারা বলেছেন, ওনাদেরকে বলেছেন যে কেউ অ্যাপ্লাই করে নাই। এই এত বড় টাটকা মিথ্যা তারা বললেন কেন? এটা আমার প্রশ্ন এখনও আছে। আমি মনে করি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে তদন্ত করে দেখা উচিত যে কোন ব্যক্তিটি এর জন্য দায়ী। এই ধরনের ব্যবহার যদি তারা রাজনৈতিক দলের সঙ্গে করেন এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেন, তাহলে এটা হবে দেশের জন্য খুব দুঃখজনক। আমি আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের দুঃখজনক ভূমিকা পালন থেকে তারা বিরত থাকবেন। এর সঙ্গে সঙ্গে আমি যে কথা বলতে চাই যে আমরা এই দুইটি দল খুবই কাছাকাছি দল। তৎসঙ্গে আমাদের এই মুখোমুখি অবস্থাটা তারা দেখিয়েছিলেন। আমাদের এই অবস্থায় আমরা কিন্তু দাওয়াত দিয়ে ফেলেছি অনেকেই, বিশেষ করে জামাতের আমিরকে দাওয়াত দিয়েছি, চরমনে পেশাবে দাওয়াত দিয়েছি, আর দাওয়াত কবুল করেছেন। এছাড়াও ইসলামী দলকে দাওয়াত আমরা দিয়েছি এবং ফখরুল ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। এই অবস্থায় তারা এটা করেছেন, আমরা জানি তাদেরকে, তারাও এটা করেছেন। কাজে এটা আমি কামনা করব যে সামনের দিনগুলোতে এই ধরনের ভূমিকা থেকে তারা বিরত থাকবেন আর প্রমাণিত হওয়া কোনো ব্যক্তি যেন দায়ী, তার ব্যাপারে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। এই কটি কথা বলি এবং আমাদের বিশেষ করে আবার ধন্যবাদ জানাচ্ছি এই পার্টি যেভাবে সাদরে গ্রহণ করেছেন, আমাদের অনুরোধ রক্ষা করেছেন। বিশেষ করে আমাদের আশরাফ আলী আকন ভাই, তিনি মধ্যস্থতা করেছেন। তিনি আমাকে বারবার বলেছেন যে আপনারা যান, সেখানে কথা বলেন, সমাধান হবে। এবং আজকে তিনি যে বলে আমি এসছি, আপনারা আসেন, আমরা আসলাম। এই অনুযায়ী আর এই যে সমাধান হয়েছে আমরা আশা করি। এবং এর জন্য ওনারা যে কষ্ট হচ্ছে ওনাদের এবং কিছু ব্যয় ওনাদের হয়ে গেছে, জানা সত্ত্বেও তারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন। আবার আমি ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনাদেরকে যারা এখানে হাজির হয়েছে তাদেরকে 28 তারিখের সকাল 9:30টায় আমাদের প্রোগ্রামে দাওয়াত দিচ্ছি, আহ্বান জানাচ্ছি। আপনাদেরকে ফরমালি দাওয়াত দেওয়া হবে। তারপর যে দোকান আপনাদেরকে পেয়েছি এই মুহূর্তে আপনাকে দাওয়াত দিচ্ছি। আপনার 28শে ডিসেম্বর সকাল, আর 11 জানুয়ারি দাওয়াত তো মঞ্জু ভাই বলেছেন আপনাদেরকে দাওয়াত আপনারা দেবেন। এবং আমরা এক ঘন্টার প্রোগ্রামে অ্যাটেন্ড করবো, এটা আমরা আগে সিদ্ধান্ত আমার আছে। আমরা ওনাকে দাওয়াত আগে দিয়েছি, ওনারা দাওয়াত দিচ্ছেন। এই জন্য আমি মনে করি যে আমাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি এই প্রতি লেখা হয়েছে, আমরা মুখোমুখি দাঁড়িয়ে গেছি, কিছুই ঘটে নাই। অফিসিয়ালি একটা মুখোমুখি অবস্থা দেখা যাচ্ছে, সত্য কথা। এটা যে আমরা দায়ী নয়, তারাও দায়ী নয়, দায়ী হচ্ছে আমাদের কর্তৃপক্ষ, যারা এইভাবে দেশ খারাপ চেষ্টা করছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। কিন্তু এই জন্য আমরা এই বিষয়টা খেয়াল করে, লক্ষ্য করে আমরা এগুলো সমাধানে পৌঁছেছি। আল্লাহ আপনাদের এবং ওনাদের এবং আমাদের সবাইকে রহমত করুক। আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত জাতির সামনে পেশ করার তৌফিক দান করেছেন। খেলাফত মজলিস এবং এবি পার্টির নেতৃবৃন্দকে আমি ক্ষুদ্র একজন লোক হিসাবে পীর সাহেব হুজুরের সাথে পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের আমির, ওনার সাথে আমি এই ব্যাপারটা কথা বলি। ওখানে তো পীর সাহেব হুজুর 2 জায়গায় তো মেহমান আসেন, 2 জায়গায় পীর সাহেব থাকবেন ইনশাল্লাহ। সেই হিসাবে উনি বলেন যে এইটা কেমন করি হয়। এবি পার্টি, খেলাফত মজলিস আন্দোলন, তাকে বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তুল আমাদের একই সব, বিপি নুরু একই তো, যেখানে কেন দ্বন্দ্ব হবে? আপনি আমার কথা বলেন, আমার সালাম জানান, আর এটা কীভাবে শুরু হয় চিন্তা করেন। আমি তার কথার উপর ভিত্তি করে আমি 2 দলের সাথে কথা বলি, যোগাযোগ করি। আল্লাহর রহমতে এতটাই ছিল আমার আস্থা ছিল যে 2টা দলের প্রতি আমার একটা আস্থা আছে যে একটা কথা বললে আল্লাহর রহমতে কথা ওনার সঙ্গে, আমার তো কথা না, পীর সাহেব চরমনাইয়ের কথা, তো ওনারা আল্লাহর রহমতে রাজি হয়েছেন 2টা দলেই এবং সৌহার্দ্যপূর্ণ আলাপ আলোচনা হয়েছেন, কথাবার্তা হয়েছে। এটা আমার দৃঢ় বিশ্বাস যে আজকের স্বৈরাচারের পতনের পরে যার উত্থান শুরু হয়েছে, সে উত্থানের জন্যে সকল পার্টির একটা অবদান আছে এবং ভবিষ্যতে যে খেলাফত মজলিস এবং এবি পার্টি সহ অন্যান্য যে দল আছে, দেশপ্রেমিক ইসলামী দল, তার ঐক্যবদ্ধভাবে একটা চিরস্থায়ীভাবে, একটা স্থায়ীভাবে এই দেশে একটা
পট পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে সেটা অব্যাহত রাখতে পারবে। আজকের দেশে আপনারা জানেন বারবার ফ্যাসিস্টের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিজমের পতন হয় নাই। আমরা চাই সবাই সম্মিলিতভাবে, শুধু বারবার ফ্যাসিস্টের পতন না, স্থায়ীভাবে আমরা ফ্যাসিজমের পতন চাই। আর এই পতনের জন্যে এবি পার্টির একটা কর্মসূচি আছে, 1 নম্বর কর্মসূচি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা। এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এটা কিন্তু ওনার 1 নম্বরে করবে, কেউ আছে 2 নম্বরে, কেউ 5 নম্বরে, কিন্তু 1 নম্বরে রেখেছেন, এটা সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। আমি যখন বলছি যে আপনাদের 1 নম্বর কর্মসূচি হলো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, কাজে এই জন্য আপনারা তো ঐক্য পরিপন্থী বা ঐক্যের পণি হয়, যতই আপনাদের ত্যাগ করতে হোক না কেন, আপনাদের এইটা মেনে নেওয়া উচিত। আল্লাহ রসুল রহমত মেহেরবানিতে এবি পার্টির তো অনেক বয়স ছোট হলেও অনেক যোগ্য নেতা আছে তাদের দলে। আল্লাহর রহমতে তারা কিন্তু এই কথাটা শুনেছেন, মেনে নিয়েছেন, কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে দলের সাথে পরামর্শ করেছেন। আমার পীর সাহেবের পক্ষ থেকে যে এই কাজটা যতটুকু সহযোগিতা করতে পেরেছি বিদায় নিজেকে নিয়ে ধন্য মনে করি, এবং 2টা দলকেই আমি পীর সাহেবকে সালাম জানাই এবং তাদেরকে মোবারকবাদ জানাই। আগামী দিনে যত বড় কঠিন কাজই হোক না কেন, আমরা সম্মিলিতভাবে আমরা এই কাজ করব, উদ্যোগ নিব, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।